বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মহেশখালী কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে প্রতীক প্রাণী হাইড্রা চলন ও জনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আমরা হাইড্রার চলন, আসলে চলন কি? যে প্রকার জীবদেহ জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত, এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তাকে চলন বলি আমরা। প্রত্যেকটা জীব তার জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায়, আমরা হাইটে অন্য জায়গায় যাচ্ছি হেঁটে, সেটাও আমাদের চলন। অর্থাৎ আমার প্রয়োজনে আমি চলাচল করছি, আমি স্থান ত্যাগ করছি, এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, এটা হচ্ছে চলন। তেমনি হাইড্রাও তার জৈবিক প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, সেটা হচ্ছে চলন। এটা কিন্তু জীবের সাধারণত এটি প্রাণীর সহজাত আচরণ, প্রত্যেকটা প্রাণীর এটা সহজাত আচরণ। তো হাইড্রার কোনো নির্দিষ্ট চলন অঙ্গ না থাকায় সমগ্র প্রক্রিয়াটি দেহের সংকোচন প্রসারণশীল পেশিতন্তু যেগুলি ও নেমাটোসিস্টের সাহায্যে সম্পন্ন করে। হাইড্রাতে আসলে আমাদের যেমন হাত পা আছে, আমরা পায়ের মাধ্যমে চলাচল করছি, অন্যান্য জীবের যেমন পা আছে, সে পায়ের মাধ্যমে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। কিন্তু হাইড্রার এই ধরনের কোনো নির্দিষ্ট অঙ্গ নাই, যার জন্য করে কি ওর দেহের সংকোচন প্রসারণশীল যে পেশিতন্তুগুলি আছে এবং নেমাটোসিস্ট, হাইড্রার আমরা কি দেখেছি পূর্বের ক্লাসে, হাইড্রার যে গঠন করেছি তাতে যে নেমাটোসিস্ট আছে বা কোর্সিকা আছে, সেগুলির সাহায্যে চলন সম্পন্ন করে। তো হাইড্রার নিম্নবর্ণিত বিভিন্ন ধরনের চলন দেখতে পাওয়া যায়। হাইড্রাতে বিভিন্ন ধরনের চলন দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা আসি 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর লুপিং, লুপিং বা হামাগুড়ি। লুপিং বা হামাগুড়ি। আমরা ছোটকালে কি করেছি, যেমন হামাগুড়ি দিয়ে চলাচল করছি। কিভাবে? প্রথমে হাত আগায়, তারপরে এই হাত আগায়, তারপরে পা আগায়, এভাবে আস্তে আস্তে চলা যায়। যেমন হাইড্রা ওরকম করে। হাইড্রা তাহলে এটি লম্বা দূরত্ব অতিক্রম করে যখন হাইড্রা, তখন এই প্রক্রিয়াতে চলন সম্পন্ন করে। যেমন এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা তার দেহকে বাঁকিয়ে চলনের গতিপথ, মনে করতে এইটা চলন, এটা চলনের গতিপথ। এখন করে কি ও হাইড্রা করে কি দেহকে বাঁকিয়ে, এখন মনে করতে একটা হাইড্রা, এটা হাইড্রা পদশক্তি। এটা একটা হাইড্রা মনে করো। এখন দেহ চলনের গতিপথের দিকে, অর্থাৎ এই মাথাটা নিচু করে, অর্থাৎ আমি যদি সংক্ষেপ করে তাহলে ঠিক এরকম হয়, এরকম মনে করো যে এরকম, এখানে চলনের গতিপথের দিকে এরকম, এই দেহটাকে বাঁকায় নিয়ে গতিপথের সাথে আগানোর পরে দেখো এই যে পদতল, এইটাকে সামনের দিকে আগানো, সংকুচিত করছে। অর্থাৎ আমরা দেখবো যে ঠিক এরকম এইরকম জায়গায় চলে এসছে, এইরকম জায়গাতে চলে এসছে। তাহলে দেহকে দেখো, প্রথমে তার গতিপথের দিকে দেহকে বাঁকাতে সংকোচন, একদিকে পেশি সংকুচিত করছে, এই সাইডের পেশি সংকুচিত করছে, এদিকের পেশিগুলি প্রসারিত করছে। তাহলে দেহের, আমরা প্রথমেই বলছি যে হাইড্রা তার দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে, যে পেশিতন্ত্রগুলির মাধ্যমে চলাচল করে। তাহলে দেখো এক পাশের পেশিগুলিকে সংকুচিত করছে,
এবং অপর পাশের পেশিগুলোকে প্রসারিত করছে। করার ফলে হাইড্রা তার দেহকে বাঁকিয়ে গতিপথের দিকে মাথাটা নিয়ে আসে, অর্থাৎ কর্ষিকা তারা গতিপথকে স্পর্শ করলো, ধরলো, ধরার পরে দেখো তার পাদচারটি মুখকে টেনে নিয়ে এইটাকে টেনে নিয়ে দেখো কাছাকাছি নিচে নিয়ে এসে, কাছাকাছি নিয়ে এসে নেওয়ার পরে করছে কি, তখন এইখান থেকে ও আবার এইখান থেকে এই মনে করে এই বরাবর ছিল, এই বরাবর ছিল, এইখান থেকে নিয়ে যাই, তখন এটাকে আবার ছেড়ে দিচ্ছে, তখন এটাকে ছেড়ে দিচ্ছে, এটাকে ছেড়ে দিচ্ছে, দিয়ে হাইড্রা মনে করেন যে এটা হাইড্রা এরকম আবার গতিপথ এভাবে আবার খারাপ হচ্ছে, আবার খারাপ হচ্ছে, হাইড্রা তার দেহটাকে আবার খারাপ হচ্ছে। এইটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। আমরা ছোটকালে কি করেছি, বাচ্চারা বা এখন তোমরা যারা বাচ্চারা দেখো হাত দেয়, পা দেয়, তারপরে হাতকে পাকে টেনে নিয়ে কাছে নিয়ে আবার সামনের দিকে আগে দেয়। হাইড্রা ঠিক এই পদ্ধতিতে চলন সম্পন্ন করে। এটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি। এখন আসো 2 নম্বর। 2 নম্বর সমারসল্টিং। সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজি। বা সরি ডিগবাজি। আমরা কি করি, আমরা ছোট বাচ্চারা দেখো না ডিগবাজি খাই, মাথাটা নিচু করে পাটা তুলে আবার উপর দিকে ফেলে। হাইড্রাও ঠিক তার দেহকে এইভাবে করে, এটা মনে হচ্ছে তার গতিপথ, গতিপথের দিকে দেহকে একদিকে সংকোচন আরেকদিকে প্রসারণ করে দেহকে বাঁকায় আনে। এটা মনে করে হাইড্রা। হাইড্রা এর বাঁকায় নিয়ে কি করে দেখো, বাঁকায় নিয়ে গতিপথের দিকে সে গতিপথকে স্পর্শ করলো, করার পরে কি দেখো এইটার মাথাকে এইভাবে দিল, বাঁকায় নিল, নিয়ে করে কি পদতলকে পদচারটিকে কি করে মুক্ত করে, উন্মুক্ত করে 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 কি দেখো খাড়া করে দেয়। এই যে এটাকে তখন এই মাথাটাকে তখন এই যে পদচারটিকে মুক্ত করলো, এই পদচারটি এটাকে মুক্ত করে সামনের দিকে খাড়া করে দিল, দিলে তারপরে আবার দেখো এই সাইডে আবার বাঁকায় নেয়, তখন দেখো এইভাবে আবার এইভাবে নিয়ে আসো, এইভাবে আবার এটাকে তখন বাঁকায় নেয়, দেহটাকে নিয়ে পদচারটি স্পর্শ করে। তাহলে কি হলো, হাইড্রা দেহ সংকোচন করে পদচারটি পদতলা এর দিকে তোমার গতিপথের দিকে তার কর্ষিকা স্পর্শ করলো, করে তার পদচার থেকে মুক্ত করলো, করে আবার পদচারটিতে আবার গতিপথকে স্পর্শ করলো। তাহলে এইটা হাইড্রা তার খুব দ্রুত গতিতে চলার জন্য হাইড্রা এই পদ্ধতি অবলম্বন করে। এটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। এবার আসো গ্লাইডিং। ঠিক আছে, এটা বুঝতে পারছো, সমারসল্টিং বা ডিগবাজি পদ্ধতিতে সে লম্বা দূরত্ব অতিক্রম করে এবং খুব দ্রুত গতিতে এই পদ্ধতিতে যেতে পারে। এবার আছে গ্লাইডিং। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন, এটা অ্যামিবয়েড চলন। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। দেখো এই প্রক্রিয়ায় হাইড্রা কি করে, পদতলের বহির্দকীয় কোষগুলো থেকে পিচ্ছিল পদার্থ বা পিচ্ছিল রস ক্ষরণ করে। পদতলের বহির্দকীয় কোষ থেকে, পদতলের এটা যে পদতল মনে করো, এখান থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে। রস ক্ষরণের পরে অ্যামিবা ক্ষণপথের সাহায্য করে, খুব পিচ্ছিল তো কিছু নাই, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে যেটুকু নড়াচড়া করে সে
অগ্রসর হতে পারে খুব ধীর গতিতে এবং খুব সামান্য স্থান দ্রুত অতিক্রম করতে পারে। পরে করে কি দেখো, ওই পরে ওই স্থান থেকে প্রক্ষিপ্ত কোষীয় ঘনপথ অ্যামিবয়েড চলনের সাহায্যে দেহটি অত্যন্ত ধীর গতিতে এখানে ঘনপথ তৈরি করবে, এখানে খুব ধীর গতিতে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে। এইটাতে গ্লাইডিং বা অ্যামিবয়েড। অ্যামিবয়েড এভাবে চলে ঘনপথের সাথে, ঠিক এমন ভাবে হাইড্রা চলাচল করতে পারে। এবার আসে ভাষা। ভাষা ভেসে থাকা। হাইড্রাকারদের মাঝে মাঝে হাইড্রা পদকটি বহির্দেহ কোষ থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে। বহির্দেহ যে কোষ আছে সেখান থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে। এখন মনে করেন একটা হাইড্রা পানির মধ্যে আছে, তাহলে তার পদচারটি এইখান থেকে যদি বুদবুদ সৃষ্টি করে, এখান থেকে যদি গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, তাহলে কি এ তখন উপর হয়ে যায়। অর্থাৎ পদচারটিটা এখান থেকে বুদবুদ সৃষ্টি হয়, এখানে বুদবুদ সৃষ্টি করে সে ভেসে থাকতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কি করে দেখো, এর ঢেউ লাগাতে পানির উপর হয়ে যায়, অর্থাৎ কোষিকাগুলি নিচের দিকে দেয়, অর্থাৎ হাইপোস্টল বা মুখস্থিতটা নিচের দিকে দেয়, এদের নিচের দিকে গেছে এবং সে বুদবুদ সৃষ্টি করছে। বুদবুদ সৃষ্টি করার ফলে সে ভেসে থাকে এবং পানির যে ঢেউ আসে বা বাতাস আসে, সে ঢেউ লাগাতে সে যতটুকু পারে সেটুকু রাস্তা অতিক্রম করতে পারে। এটা হচ্ছে ভাষা। এবার আসে সাঁতার। সাঁতার কিভাবে? আমরা সাঁতার কাটি কিভাবে? আমরা যেমন হাত পাকে আন্দোলিত করি, সামনের দিকে পানি আগায়, ঠিক সেইভাবে হাইড্রাকারকে কোষিকাগুলিকে আন্দোলিত করি। অর্থাৎ মনে করো যে এটা একটা হাইড্রা দেহ, এটা পদশক্তি এত হলো না, এটা দরকার নাই। এই কোষিকা মনে করো, এখন মনে করো যে এখান থেকে সে তার গতিকে আন্দোলিত, এইভাবে কোষিকাগুলিকে যদি পানির দিকে আন্দোলিত করে, যদি টানে, তাহলে সে সামনের দিকে এগোতে পারে। সাঁতার কাটা, অর্থাৎ আমরা যেমন হাত পাকে আন্দোলিত করি, হাইড্রা তেমন তার কোষিকাগুলিকে আন্দোলিত করে এবং সাঁতার কাটতে পারে। আর হচ্ছে হ্যাঁচড়ানো। হ্যাঁচড়ানোটা কি দেখো, এই প্রক্রিয়া হাইড্রা পদশক্তি মুক্ত করে এবং কোষিকা সংকুচিত করে পদশক্তিকে নতুন জায়গায় স্থাপন করে। অর্থাৎ হাইড্রা তার পদশক্তিকে মুক্ত করে কি করে, কোষিকা সংকুচিত করে। অর্থাৎ এদিকে এই করার পরে কোষিকাগুলোকে মুক্ত করলো, পরে কোষিকাগুলোকে সংকুচিত করে সামনের দিকে অগ্রসর হতে হ্যাঁচড়ানো। অর্থাৎ আমরা যদি কোথাও মনে করো যে যেমন হচ্ছে যুদ্ধক্ষেত্রে হোক বা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য ঢুকাই, তখন আমরা কি ক্রোলিং বলা হয় যেটা। অর্থাৎ আমরা হ্যাঁচড়াই সামনের দিকে এইভাবে পা দিয়ে হাত দিয়ে সামনের দিকে অগ্রসর হয়, ক্রোলিং করা। অর্থাৎ হাইড্রা করে কি এরকম ভাবে তার কোষিকাগুলিকে সংকুচিত করে। যেমন আমরা হাত থেকে যখন সংকুচিত করি, সামনের দিকে যদি পড়ে থেকে শুয়ে, তখন আমরা এভাবে হাত দিয়ে ক্রোলিং করে যাওয়ার মতো করে হাইড্রা করে কি তার কোষিকাগুলোকে সংকুচিত করে সামনের দিকে অগ্রসর হতে থাকে। এটাকে বলা হয় হ্যাঁচড়ানো। অর্থাৎ নতুন জায়গায় সে এখান থেকে এইভাবে আগায় এনে একটু সংকুচিত করতে, এই দেহটাকে এটাকে ছোট করে নিয়েছে, মনে করো এরকম ভাবে, মনে করো যে এটা পদশক্তি, এটাকে দেহটাকে সংকুচিত করে সে এতটুকু পরিমাণে নিতে
দিয়ে তারপরে আবার সে নতুন জায়গাতে যাই করছে কি আবার সে বড় হচ্ছে। এইভাবে হাইড্রা তার দেহকে কর্ষিকা দ্বারা সামনের দিকে সংযুক্ত করে তার দেহকে সামনের দিকে আছে, এটা হচ্ছে হ্যাঁচড়ানো বানায়। হাঁটা, এই বিরাস হাঁটা, সে হাঁটে কি দেখো, আমরা হাঁটি কিভাবে? পা দ্বারা। হাঁটা তোর পা নাই, আবার পদচারী দ্বারা হাঁটতে পারবে, তাহলে করে কি এই দেখো এটাকে করে কি তার এটা মনে করেন গতিপথ, এই যে কর্ষিকা, এই কর্ষিকা গুলি নিয়ে এভাবে সে উপর হয়ে কর্ষিকা গুলি দ্বারা সে হাঁটে, এভাবে আস্তে আস্তে সে এক স্থান থেকে অন্য স্থান ত্যাগ করে। অর্থাৎ এই জায়গাটা আনন্দ দিতে পারে, এই জায়গাটাকে সে সামনের দিকে এই পায়ের কর্ষিকা গুলিকে সে এইভাবে 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 আগায় থেকে এবং সে খারাপ হবে তখন আগায় নেয়, এগুলো হাঁটা অর্থাৎ কর্ষিকার সাহায্যে হাঁটা। তারপর দেহের সংকোচন প্রসারণ, দেহের সংকোচন প্রসারণ মনে করো যে হাইড্রা তার দেহকে সংকোচন প্রসারণ করছে, এভাবে এইভাবে মনে করো যে পড়ে আছে, এইভাবে তার কোন বস্তুকে মনে করে যে এটা কোন বস্তু এটাকে আটকায় ধরে আছে, এটা কোন বাঁশ বা কাঠ বা কঞ্চি যেটাই হোক না কেন এটাকে কোন বস্তুকে পানির মধ্যে এটাকে ধরে আছে মনে করো, তাহলে সে কি করবে? এটা দেহের সংকোচন প্রসারণ। এখানে করে কি এই জায়গাটাকে দেহকে সংযুক্ত করে, একবার প্রসারিত করে, একবার সংযুক্ত করে, একবার প্রসারিত করে, করে তার এইখান থেকে সামনের দিকে অগ্রসর হয়, খুব সামান্য রাস্তা অগ্রসর হয়, এটাকে দেহের সংকোচন প্রসারণ। তাহলে আমরা কয়টা পেয়েছি? 8টা। 8 ধরনের চলন পেয়েছি, 8 ধরনের চলন। আমরা মোটামুটি 8 ধরনের চলন পেয়েছি। সেটা হচ্ছে প্রথমে আছে লুপিং বা হামাগুড়ির সাথে, সামারসটিং বা ডিগবাজির সাথে, গ্লাইডিং বা অ্যামিবয়েড চলনের সাহায্যে, তারপরে ভেসে থাকা ভাষা, তারপরে সাঁতার, তারপরে হেঁচড়ানো, তারপরে হাঁটা, তারপরে দেহের সংকোচন প্রসারণ। ঠিক আছে, এগুলির সাহায্যে হাইড্রা তার চলন সম্পন্ন করে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পরীক্ষায় প্রশ্নে এখান থেকে প্রায় ধরনের প্রশ্ন আসে 1 বছর 2 বছর পর পর। সেটা হচ্ছে হাইড্রা তার চলন সম্পন্ন করে বা দুইটার মধ্যে দিয়ে দিল, মনে করো যে সামারসল্টিং আর হচ্ছে লুপিং, এই দুটোর মধ্যে পার্থক্য কি, সামারসল্টিং আর লুপিং এর মধ্যে পার্থক্য কি, এটা একটা হতে পারে। বা হাইড্রা সামারসল্টিং পদ্ধতি কি কি মানে হাঁটা সম্পন্ন করে, এই ধরনের শর্ট প্রশ্ন। আমাদের তো এখন সৃজনশীল প্রশ্ন, ওখানে ক খ বা হয়তো গ নম্বরে দিল বা খ নম্বরে দিল চলনটা কি। ঠিক আছে, তাহলে হাইড্রা চলনটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে আসবে। এবার হাইড্রার জনন সম্পর্কে, হাইড্রার জনন। আমরা কিছুটা অগ্রসর হয়ে হাইড্রার জনন অজন্ম জননটা পড়ি, কারণ আজকে আরো অনেক বাকি, জনজননটা অনেক বড়। আমরা হাইড্রার জনন, হাইড্রার জনন। আচ্ছা, জনন কি? যে প্রক্রিয়ায় জীব তার নিজ বংশধর রক্ষা করার জন্য প্রজননক্ষম নতুন একটি অনুরূপ জীব সৃষ্টি করে, অর্থাৎ প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী তার নিজের বংশধর রক্ষা করার জন্য প্রজননক্ষম অনুরূপ একটা জীব তৈরি করে, সৃষ্টি করে, তাকেই বলা হয় জনন। প্রক্রিয়া বিভিন্ন রকম হতে পারে, অজন্য প্রক্রিয়া হতে পারে, যৌনজনন প্রক্রিয়া হতে পারে, ভেজিটেটিভ প্রক্রিয়া হতে পারে। হাইড্রার ক্ষেত্রে হাইড্রাও তেমন ওরকম যে তার নিজ বংশ রক্ষার্থের জন্য প্রজননক্ষম অনুরূপ জীব সৃষ্টি করে, তাকে জনন বলে। তাই হাইড্রার অযৌন এবং যৌন উভয় প্রকার বংশবৃদ্ধি ঘটে থাকে। 2 ধরনের বংশবৃদ্ধি ঘটে,
অযৌন এবং যৌন জনন। আমরা প্রথমে পড়বো যে অযৌন। অযৌন জনন, অযৌন জননকে গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত হয়, অর্থাৎ কোন রকম গ্যামেট উৎপাদন হয় না, ছাড়াই যে জনন সম্পাদিত তাকে অযৌন জনন আমরা বলি। হাইড্রাতে তেমনি গ্যামেট উৎপাদন ছাড়াই যে অযৌন জনন ঘটে, এটা দুই ধরনের, একটা হচ্ছে মুকুলোদ্গম পদ্ধতিতে আর হচ্ছে বিভাজন পদ্ধতিতে। অযৌন জনন দুইটা পদ্ধতি ঘটে। এক নাম্বার মুকুলোদ্গম, মুকুলোদ্গম পদ্ধতি। হাইড্রার অযৌন জনন দুইটা পদ্ধতি হয়, একটা হচ্ছে মুকুলোদ্গম পদ্ধতি আর একটা হচ্ছে বিভাজন পদ্ধতি। আমরা আসি, আচ্ছা আগে মুকুলোদ্গম পদ্ধতি দেখি। এখানে আসি, মুকুলোদ্গম পদ্ধতিটা কি দেখো। এই মনে হাইড্রা এর দেহের যে ইন্টারস্টিশিয়াল কোষ, তার আগে আমরা বলি বছরের সব ঋতুতেই হাইড্রা তার মুকুলোদ্গম পদ্ধতিতে, তারপরেও গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তখন এই পদ্ধতিটা বেশি দেখা যায় হাইড্রা, তখন মুকুলোদ্গম পদ্ধতিতে তারা বংশবৃদ্ধি করে। আচ্ছা, তার যে ইন্টারস্টিশিয়াল কোষ এখান থেকে কিছুটা স্ফীত হয়, প্রথমে এই জায়গাটা স্ফীত হয় কিরকম ভাবে, এরকম মুকুল তৈরি হওয়ার জন্য এখানে স্ফীত হলো, তারপরে আবার দেখো এখান থেকে আর এই জায়গাতে আমরা করি হয়তো আরো একটু বড় হলো, আর একটু বড় হলো, হওয়ার পরে এর পরবর্তী স্টেজে দেখো আরো একটু বড় হলো, এইভাবে তৈরি হয়। তারপরে মুকুল বা বান বা কুড়ি, যেটা মুকুল তৈরি হয়েছে এখানে কুড়ির মধ্যে তৈরি হয়েছে, তখন এখান থেকে করে কি, এখান থেকে কলসিটা বের হয়, বের হলে তখন এটা আস্তে আস্তে করে কি এটা কেটে যায়, সংযোজিত এরকম হয়। তারপরে আস্তে আস্তে এটা আরো সংযোজিত হয়, আরো সংযোজিত হয়ে এটা কেটে দেয়, কেটে গেলে তখন করে কি এখান থেকে একটা নতুন হাইড্রার জন্ম নেয়। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তার দেহ কি স্ফীত হয়, হওয়ার ফলে একটা মুকুল তৈরি হয়, মুকুল থেকে আস্তে আস্তে বড় হয়ে একটা, এবং এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হওয়ার ফলে একটা নতুন ভাবে হাইড্রার জন্ম নেয়। এটা হচ্ছে মুকুলোদ্গম পদ্ধতি। আর একটা বিভাজন পদ্ধতি দুই, বিভাজন পদ্ধতির মাধ্যমে। দেখো কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত, বাহ্যিক কোনো কারণে, যে কোনো কারণে আঘাত লেগে হতে পারে বা কোনো ঝড়ঝাপটা, যে কোনো কারণে হোক না কেন, যদি বাহ্যিক কোনো কারণে হাইড্রার দেহ দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হয়, তখন প্রত্যেকটা খণ্ড থেকে একটা নতুন হাইড্রার জন্ম নেয়, প্রত্যেকটা খণ্ড থেকে নতুন হাইড্রার জন্ম নেয়। এরা দুই ধরনের, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ। এভাবে হতে পারে, মনে করো একটা হাইড্রা, একটা হাইড্রা, এখন এটা এইভাবে অনুদৈর্ঘ্যভাবে এইভাবে ভেঙে দিতে পারে, দিলে দুই খণ্ড হয়ে যায়, নতুন ভাবে দুটো হাইড্রা জন্ম নিতে পারে। আবার এটাকে এইভাবে না হয় মনে করো যে এই দিক ভেঙে গেল, এই সাইড দিয়ে ভেঙে গেল,
তাহলে যে কোনো কারণে বাহ্যিক কোনো আঘাতের কারণে যদি এইভাবে হয়ে যায় তাহলে তখন করে কি দুটো হাইড্রার জন্ম নেয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে হাইড্রার যৌন ত্বরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।